স্বাগত এখন দুপুরে, সঙ্গে আছি আমরা দুজন, আমি নাহিদা মিতু এবং আমি তানজিম শাফিন। সরকারি মেডিকেল আয়া দুধ অত সমস্যা হইতে আর আওয়াজ সম্ভব না। বিনা বেতনে কাজ করে, সব লোক দাঁড়া থাকে কাজ কাম থুয়া। হঠাৎ করে বন্ধ, কিন্তু বললো না যে বসেন বা আমরা লাঞ্চ টাইমে আসি বা কিছুই বললো না, হঠাৎ করে চলে গেল। সেই 11টার সময় আসছি, এখন একটার বেশি বাজে, দাঁড়ায় আছে। কিছুটা ম্যানুয়াল এবং কিছুটা অটোমেশন, এই যে জটিল প্রক্রিয়া, এই জটিল প্রক্রিয়া আসলে বৈষম্য তৈরি করছে। ঘুষ বা অবৈধ লেনদেনের মাধ্যমে যে অর্থ আদায় করা হয় সেটার জন্য জবাবদিহিতার কোনো স্পেস নেই। 1 থেকে 9 গ্রেডের যে কর্মকর্তা, তাদের ব্যাপারে আমাদের প্রায় 351 জনের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। শাফিন, জন্ম নিবন্ধন থেকে শুরু করে সরকারি হাসপাতালের চিকিৎসা, বিআরটিএ বা ভূমি অফিস, যেখানেই সেবা নিতে যান না কেন, কাঙ্ক্ষিত সেবা মিলছে না ঘুষ না দিলে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখনো প্রায় 70% মানুষকে দুর্নীতির শিকার হতে হচ্ছে, এমন তথ্যই উঠে এসেছে মৃত বেসরকারি একটি সংস্থার গবেষণায় জানিয়ে প্রতিবেদন রয়েছে এখন দুপুরে। বাঁধ ভাঙাতে আমাদের যে বীজ, ধানের বীজ বপন করা হয়েছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। পুকুরের অনেক মাছ নষ্ট হয়ে গেছে। কহুয়া নদীতে, মুহুরী নদীতে, সিলোনিয়া নদীতে আগামী 2 মাসের ভিতরে আমরা এটা থেকে উঠানোর চেষ্টা করব। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। বৃষ্টির আসলেই আমরা ব্যবসায়ীরা আছি, বাসাবাড়ি যারা আছি, তারা খুবই আতঙ্কের মাঝে থাকে। এরকম বৃষ্টি হইলে আরো 2-4 দিন হইলে কিন্তু বন্যার ঝুঁকি আছে। কিভাবে পরীক্ষা যাব, আমাদের জানি মাথা নিয়ে টেনশন। 2-2বার এরকম হচ্ছে, মানে বন্যা হয়ে গেল। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বৃষ্টির মধ্যে দাঁড়ায় রয়েছি, বাস আসতেছে না, আসলেও খুব লেট, আর রাস্তাঘাটেও অনেক জ্যাম। খুব ভোগান্তি, খুব কষ্ট হলো। কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে পুরো দেশ জুড়ে, সেখানে যারা অফিসগামী রয়েছেন এবং এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে, এই 2 দল পথযাত্রী আসলে বেশ বিপাকে পড়ে গেছেন। ফেনীতে মুহুরী এবং কহুয়া নদীর পানি বেড়ে গিয়ে 2টি উপজেলায় পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। এদিকে কিন্তু উজানের ঢলে আবারও বন্যায় ভাসছে সিলেট বিভাগ, এবং সুরমাতে নৌকাডুবির কারণে শিশুসহ 3 জন নিখোঁজ রয়েছে, এবং সাজেকে অনেকে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন। এ নিয়েও ঢাকায় এখন দুপুরে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই সরকারি দপ্তরের সেবা পেতে ভোগান্তি প্রসঙ্গ। শাফিন, প্রথমেই বলছিলাম যে ঘুষ বলো বা কমিশন নয়তো ভোগান্তি, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবা নিতে গেলেই এটা যেন একটি অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি একটি সংস্থার হিসেবে দাঁড়িয়েছে যে সাধারণত 70% মানুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দুর্নীতির শিকার হতে হয়। বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে বড় সংকট জবাবদিহিতার অভাব। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন জানাচ্ছেন সহকর্মী তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে আজহার লিমন। ঢাকার আকাশ আজ রৌদ্রোজ্জ্বল, এদিকটাকে মনে হচ্ছে সিঙ্গাপুর সিটির মতো কোনো শহর। আমরা বের হয়েছি এখানকার নাগরিকদের সেবা নিয়ে অভিজ্ঞতা জানতে, কিন্তু আমাদের গতিরোধ করছে হঠাৎ বৃষ্টি। বর্ষার বৃষ্টি নিয়ে পূর্বাভাস করা যতটা সহজ, ততটাই কঠিন এ শহরের উন্নয়ন নিয়ে শেষ কথা বলা। যেমন আজ হয়তো সড়কের অবস্থা ভালো, কাল থেকে আবার খোঁড়াখড়ি। আবার একই শহরে সেবা কিংবা উন্নয়নের বৈষম্যের চিত্রটাও তো তৈরি হয়েছে সেবা সংস্থার হাত ধরে। কিন্তু ঢাকার বাইরের চিত্রও কি এমন? দেশের প্রধান নগর রাজধানী ঢাকা নগর সেবার প্রথম যে দৃশ্যপট রচনা করেছিল, তা থেকে খুব বেশি ব্যতিক্রম হতে পারেনি অন্য নগরগুলো। এখানেও নাগরিকদের সেবা পেতে অনেক মূল্য দিতে হয়। খুলনা থেকে আমি তরিকুল ইসলাম এবং ঢাকা থেকে আমার সহকর্মী আজহার লিমন জানাবো সেবা সংস্থা নিয়ে আদ্যপান্থ। চলুন রাজধানী থেকে শুরু করা যাক গল্পটি।
সরকারি হাসপাতালে সেবা নিতে এসে একজন মানুষকে কি কি অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় তার একটা বাস্তব ধারণা নিতে আমরা এখন সোহরাওয়ার্দী হাসপাতালে আসছি। এটি ঢাকার প্রধান হাসপাতালগুলোর মধ্যে একটি। আমরা এই টিকিট কাউন্টার থেকে একটি টিকিট সংগ্রহ করব, এরপর আপনাদেরকে দেখাবো এই টিকিট সংগ্রহ থেকে শুরু করে ডাক্তার দেখানো পর্যন্ত একজন মানুষের কত সময় লাগে এবং কি কি অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। আজহার 4 নম্বর আমাদের 4 নম্বর টিকিট কাউন্টারে যেতে বলা হলো। সম্ভবত সেখানে চিকিৎসক রয়েছেন, আমরা দেখতে চাই যে সেখানে আমাদের কত সময় লাগে। এটা তো এই 4 নম্বরটা এটাই না? ইন্টিগ্রেশন 32 নম্বরে। টিকিট কাটতে সময় লাগে, ও টিকিট কাটতেই আধা ঘন্টা সময় লেগে যায়। আর আজকে এসব বাক বিতণ্ডা এখানে নতুন নয়, যত ভিড় তত হট্টগোল, অপেক্ষার সারিতে আমাদেরও ক্লান্তি। যেখানে প্রতিটি কক্ষের সামনে চিকিৎসক দেখাতে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, এখানকার এই রোগীদের অভিজ্ঞতাকে। কতক্ষণ ধরে ওয়েট করছেন? আইছি সকাল 6টায়। এত সকালে আসতে হচ্ছে কেন? এই যে সিরিয়াল দেওয়া লাগে এই যেভাবে। এখানকার আরও অভিজ্ঞতা নেব, চলুন চিকিৎসক দেখাই। প্রমাণপত্রে যে পরীক্ষাগুলোর কথা বললেন চিকিৎসক তা এখানে করানো যায়। সব মিলিয়ে 100টির বেশি রোগ পরীক্ষার সুযোগ আছে এখানে। আমরা টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছিলাম, বেলা এখন 1:10। দেখছি যে পুরুষ এবং নারী দুই কাউন্টারেই দীর্ঘ সারি আছে, কিন্তু যারা টিকিট কাটার দায়িত্বে ছিলেন সেই সমস্ত কর্মকর্তাদের একজনও ডেস্কে নেই। ওনারা এখন লাঞ্চের বিরতিতে গেছে, ওনারা বলছে যে 2টার পর 2:30টার পরে ওনারা আসবে আর কি। প্রায় 1 ঘন্টা এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। 2:30 পর্যন্ত আমরা এই জায়গায় দাঁড়ায় থাকবো, বাসা বাড়ি নাই। এটা কি সরকারি লোকের এর কাম? এটা কি বিনা বেতনে কাজ করে? ওয়াইফাই আসছে, ডাক্তার দেখাইতে গেছে। এই পরিস্থিতিতে পরীক্ষার জন্য টাকা জমা দিতে পারিনি আমরাও। যদিও সরকারি এই অনিশ্চিত সেবার বিপরীতে প্রান্তিক মানুষগুলোর জন্য তড়িৎ সেবার ব্যবস্থাও আছে। মেজবাউল করিম রুবেল বক্ষব্যাধির একজন চিকিৎসক, উনি একটা প্রেসক্রাইব করেছেন, সঙ্গে এই ঢাকা ল্যাবের এই কাগজটি দিয়েছেন। আমরা বুঝতে পারছি না এই কাগজটি কিসের, এবং পেছনে দেখতে পাচ্ছি যে একটা নাম্বারও এখানে রয়েছে। কি বলেছে ওইখানকার চিকিৎসক? ওইখানে বলেছে যে কেন আপনি কেন এক্সরে করার লেগে ওই লোকটার সাথে যান, ওই লোকটাতে কাগজ আছে। তাহলে আপনাকে কি বলেছে? আমাকে বলছে যে এটা নিয়ে যাবেন আর এটা দেখাবেন, বলছে 700 টাকা একটা নিবে, আর যদি 2টা করান 2টা পরীক্ষা করান তাহলে নিবে 1400 টাকা। আমরা ওই আপনার এই কাগজটা পেয়েছি। আমি সেটাই বললাম, যেখানে দলবেঁধে পূর্ণ করেছে এখানে ডাক্তাররা ওইভাবে রুগী পাঠায় যারা করে, আপনি সেখানে গেলে আপনার অনেক বেশি তথ্য, অনেক বেশি করে আপনার প্রতিবেদনটা আর অনেক ভালো হবে। সব মিলিয়ে এই হাসপাতালটিতে সেবার যে চিত্র দেখা গেল তা থেকে খুব বেশি আলাদা নয় নগরীর অন্যান্য সরকারি হাসপাতালগুলো। এবং বেসরকারি হাসপাতালে সেবা নিতে গেলে সরকারি হাসপাতালের চেয়ে অনেক গুণ বেশি অর্থ খরচ হয়, যা বেশিরভাগ ক্ষেত্রেই প্রান্তিক এবং সাধারণ মানুষের জন্য বহন করা কঠিন কিংবা অসম্ভব। আমরা নগরীর অন্যান্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর চালচিত্রও জানব, তবে তার আগে চলুন প্রান্তজনের খবর নেওয়া যাক, সেখানে মানুষ কতটা সেবা পাচ্ছে। নানা ভোগান্তির পর শহরের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো থেকে মানুষ স্বাস্থ্যসেবা কিছুটা পেয়ে থাকে, কিন্তু প্রান্তিক এসব এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়া খুবই দুষ্কর। উপজেলাগুলোতে হাসপাতাল ঠিকই আছে, কিন্তু ডাক্তার নেই। আবার ডাক্তার কখনো আসলে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধের অভাবে চিকিৎসা সেবা হচ্ছে না। শহরে গেলে চিকিৎসা সেবা পাওয়া যাবে, কিন্তু সেখানেও খরচের ভার। ডাক্তার নাই, ডাক্তার পরে আসবে। এই টেস্টটা ওই জায়গাতে করে আসো, নিজস্ব কোনো প্রাইভেট ক্লিনিক আছে বা অন্য কোনো সেই জায়গায় আমাদের ধরায় দেয়। সরকারি হাসপাতালে যে ওষুধগুলো পাওয়া যায় বলে নাই, এখন হবে না।
কিন্তু সংকট কি শুধু স্বাস্থ্যসেবাতেই? বয়সের ভারে নুয়ে পড়া মানুষদের নিরাপত্তায় সামাজিক কর্মসূচিগুলো নিয়েও অনেক প্রশ্ন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন কিংবা প্রতিবন্ধী এসব সেবা কিভাবে পেতে হয় তা জানেন না গ্রামের এসব ঝুঁকিতে থাকা মানুষেরা। এই যেমন খুলনার দাকপের 70ঊর্ধ্ব আফরোজা বেগমের কথাই ধরা যাক। বিধবা ভাতার জন্য উপজেলা সমাজসেবা অধিদপ্তরে ধর্ণা দিলে নানা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে। কাজ কাম করতে পারি, ঘর ধরে ধরে এই অবস্থায়। তাহলে আমরা গরিব মানুষ নেই, একটু জমি নেই, সরকারি এই জায়গার পরে থাই, তাহলে আমরা যদি কিছু না পাই তা কারা পাবে? এ শহরের উন্নয়নে কিংবা নাগরিক সেবায় নিয়োজিত সিটি কর্পোরেশন, রাজুক কিংবা ওয়াসার মতো করেই পুরনো গ্যাস ও সুপেয় পানির সংকট, অস্বাস্থ্যকর বর্জ্য ব্যবস্থাপনা কিংবা প্রতি বর্ষায় নিয়ম করে আসা জলাবদ্ধতা। এখানে অনেক আলোচনার সমান্তরালে বেড়ে চলে মশার অনেক উপদ্রব। রাত্রে তো ঘুমাইতে পারি না, দিনও যদি ভাত খেয়ে একটু কাটতে তাও মশা কামড়ে ঘুমাইতে পারি না। একটু বৃষ্টি হইলেই পানি জমাট হয়ে পড়ে, আর স্কুলে বাচ্চারা আসা যাওয়া করতে পারে না। রিক্সা মিক্সা উল্টে মুল্টে থাকে, অনেক খারাপ অবস্থা। এ চিত্র যে শহরের বাইরেও খুব একটা আলাদা তা নয়, তার উদাহরণ খুলনার এই আজিজুল ইসলাম। কষ্ট করে একটা জমি কিনছি, এখন ওই জমিটার নাম পরিবর্তন করা, মিউটেশন করার জন্য আসি। 2 বছর ধরে ঘুরতেছি, এই 7-8 মাস শুধু শুনতেছি এসে ল্যান্ড নাই। জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন, ইউনিয়ন পরিষদের জরুরি সেবা পেতেও অনেক ভুগতে হয় প্রান্তিক মানুষদের। বসেছে কোনো সময় পাই, কোনো সময় পাইনি। আগের দিন আইলাম, আমি ফিরে গেছি। বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডের দিনগুলোতেও গ্রামে নিয়ম করে চলে লোডশেডিং। সেবার বিপরীতে ভোগান্তির চিত্র আরও নির্মম হওয়ার কারণ ভুতুরে বিল। মেঘ দেখলে 2-3 দিনের মধ্যে কারেন্ট আসে না। এই মাসে যা বিল আসে তার পরের মাসে তার দ্বিগুণ বিল আসে। পাসপোর্ট সেবায় হয়রানির কথাও অনেক পুরনো, কিন্তু এখন পরিস্থিতি কি? আগে তো এই পাইতাম না, সিরিয়ালি পাইতাম না, দালাল ধরতে হচ্ছে। এখন আর দালাল ধরা লাগে না, নিজেরাই করা। একা করতে একটু ঝামেলা হয়, কিন্তু লোক ধরলে একটু সুবিধা আর কি, একটু বসে থেকে পাওয়া যায়। ব্যাপারটা এমন যে যারা নিজ থেকে এখন কাজ করতে চান, সামগ্রিক ব্যবস্থাপনা এমন করা হয়েছে যে সেটি করতে পারেন, তবে দালালের দৌরাত্ম্য যে একেবারে চলে গেছে বিষয়টা কিন্তু তেমন নয়। এনআইডি অনুযায়ী লাগবে, রাইট। আমার বাবার নাম যদি চেঞ্জ হয় এটা তো পুলিশ তদন্ত হবে, তাড়াতাড়ি পাই দিলেও আপনি 20 দিন লাগবে অন্তত। আচ্ছা দেখি আপনি আমার সাথে চালুন, পুলিশ তদন্ত ছাড়া করাইতে পারি নাকি দেখি। সময় লাগবে 20 দিন, টাকা দিবেন 35 টাকা। 35 অনেক তো ভাই, সব কিছু মিলাইয়া। ঢাকার বিআরটির একটি অফিস ঘিরে যানবাহনের এই ভিড় কিংবা খুব কড়াকড়ির এই ড্রাইভিং টেস্ট দেখে মনে হতেই পারে দালাল, দুর্নীতি আর তদবিরের ঘেরাটোপ থেকে হয়তো বেরিয়ে এসেছে সংস্থাটি, কিন্তু বাস্তবতা ভিন্ন। বিআরটিতে এই টেবিলে টাকা দাম লাগে, ওই টেবিলে টাকা দাম লাগে, ঘুষ দিয়ে তারপর কাজ করতে হয়। বিআরটিতে কাজ করতে হলে দালাল লাগবে। লক্কর-ঝক্কর যানবাহনকে ফিটনেস প্রদান কিংবা টাকার বিনিময়ে লাইসেন্স প্রদান, ভেতর বাইরের কর্মকর্তা আর দালালদের দৌরাত্মে সবই চলছে আপন গতিতে। আজকে আবেদন করে দিই, বুঝেন নাই? আজকে আবেদন করে দিলে সিরিয়াল করে দেবে, এমনি পরীক্ষা দিবে। এখন সব মিলে কত লাগবে বলেন তো? 12,000 টাকা, মানে সব কমপ্লিট। সরকারি ফি দেখলাম ইন্টারনেটে কম, তো কম আপনি পাস করাই দেবে না। কিন্তু কেন এমন হয় আমরা উত্তর খুঁজছিলাম। মানুষ জানে না যে সরকারি সংস্থাগুলো কি সেবা দিচ্ছে। সব কিছু আমরা ডিজিটাল সিস্টেমের আওতায় নিয়ে এসেছি, সেইখানেও আমরা রেখেছি আবার একটি ব্যুরোক্রেটিক পদ্ধতি, কিছুটা ম্যানুয়াল এবং কিছুটা অটোমেশন। এই যে জটিল প্রক্রিয়া, এই জটিল প্রক্রিয়া আসলে বৈষম্য তৈরি করছে। দুর্নীতি নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 3 বছর আগের এক প্রতিবেদন বলছে, সেবা নিতে গিয়ে প্রায় 71% মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হন। প্রতিবেদনে উঠে এসেছে, ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না এই সূচকে সবচেয়ে এগিয়ে আছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সেবাগুলো, এর পরপর আছে পাসপোর্ট, ভূমি কিংবা বিচারিক সেবার খাতগুলো। কিন্তু মানুষকে সেবা দেবার জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে ঘুষ আর হয়রানির অনুশীলন কেন? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরকার প্রধান হিসাবে অসংখ্যবার সরকারি কর্মকর্তাদেরকে বলেছেন আপনারা সব জনগণের সেবক। অর্থাৎ এটা তো বাস্তবতা, এটা হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় যেটা হয়ে গেছে একটা কলোনিয়াল মাইন্ডসেট, ঔপনিবেশিক মানসিকতা এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে। আর একটা জিনিস সেটা হলো যে এই যে ঘুষ
বা অবৈধ লেনদেনের মাধ্যমে যে অর্থ আদায় করা হয় সেটার জন্য জবাবদিহিতার কোনো স্পেস নেই। আমাদের এখানে অভিযোগ দেবার ব্যবস্থা রয়েছে। এই 10 বছরে 1 থেকে 9 গ্রেডের যে কর্মকর্তা গুরুদণ্ড পেয়েছে 41 জন, আর লঘুদণ্ড পেয়েছে 140 জন এবং 170 জনকে আপনার অব্যাহতি দেওয়া হয়েছে অভিযোগ থেকে। সরকারি সেবার স্বচ্ছতা আনতে সেবা কুঞ্জ নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি 384টি সেবার একটি তালিকা দেওয়া আছে, যেখানে একটি সেবা পেতে করণীয় কি, কত সময় লাগে তার একটা বিবরণও দেওয়া আছে। যেমন মোবাইল ফোন, কম্পিউটার কিংবা মোটরসাইকেল হারিয়ে গেলে সেবাটি পেতে বলা হচ্ছে যে 2 থেকে 7 দিন সময় লাগবে, যদিও এর মাঠের বাস্তবতা ভিন্ন। আবার সরকারি কর্মকর্তারা অনিয়ম করে সব ক্ষেত্রে যে পার পেয়ে যান, বিষয়টা কিন্তু তেমন নয়। যেমন গেল 5 বছরে ঘুষ, দুর্নীতি কিংবা বিভিন্ন ধরনের অনিয়মের কারণে শাস্তি পেয়েছে 91 জন কর্মকর্তা। কিন্তু এত সব উদ্যোগের পরও যারা প্রান্তিক মানুষ, সেবা গ্রহীতা, তাদের সার্বিক একটা অসন্তোষ কেন? এর সাদামাটা উত্তর, নানা কর্মসূচি নেওয়া হলেও প্রান্তের মানুষ সঠিক সেবা পাচ্ছেন না। এর বাইরে সেবা গ্রহীতা জনগোষ্ঠীর আধিক্যের বিপরীতে সেবা প্রদানকারী কর্মচারীর ঘাটতি রয়েছে, একথাও সঠিক। কিন্তু কর্মকর্তা মানসিকতা থেকে বের হয়ে জনগণের সেবক হতে না চাওয়াই সেবা সন্তোষজনক স্তরে না পৌঁছার অন্যতম কারণ। একজনকে একটির বেশি প্রকল্প পরিচালক না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বর্ষাকালে উন্নয়ন প্রকল্পের দাপ্তরিক প্রস্তুতি শেষ করার অনুশাসন দিয়েছেন তিনি। সকাল 10টায় শেরে বাংলা নগরে এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত হয় নতুন অর্থ বছরের প্রথম এই একনিক সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের একনিক সভায় কুমিল্লা কসবা সড়ককে মহাসড়কে উন্নীত করার প্রকল্প সহ বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ ও বালু নদীর তীরে পিলার স্থাপন, ওয়াকওয়ে ও জেটি নির্মাণ সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে 5,459 কোটি 87 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় বন্যা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ঢাকার আশেপাশের এলাকায় কৃষি কাজের জন্য তাগিদ দিয়েছেন তিনি। জুন জুলাই মাসে 1 তারিখ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি থাকে প্রচুর। এই সময়ে কোনো কাজ করা অসম্ভব হয় না। মাটির কাজ কেন কোনো কাজই করা যায় না। সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরেই আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। আবহাওয়াবিদদের মতে বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে। তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে এবং একজন পিডিকে যেন একটার বেশি প্রকল্প না দেওয়া হয় সেই দিকেও লক্ষ্য রাখতে বলেছেন। ভারী বৃষ্টির কবলে পুরো দেশ। বৈরী আবহাওয়ায় ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পানির তোড়ে ভেঙে গেছে মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সুরমায় নৌকাডুবে নিখোঁজ হয়েছেন 3 জন। সুরমা কুশিয়ারার পানি বাড়ায় আবারও ভাসছে সুনামগঞ্জ, সিলেট। পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। সবচেয়ে বেশি পানি বেড়েছে শেরপুরের চেল্লাখালী নদীর। অন্যদিকে বান্দরবান, রাঙামাটিতে সড়ক ডুবে আটকা পড়েছে বহু পর্যটক। সারা দেশের সহকর্মীদের পাঠানো তথ্য, ছবি নিয়ে বন্যার সবশেষ চিত্র তুলে ধরছেন সাদাত শাহেদ। কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে এবার ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাথে বেড়েছে কহুয়া নদীর পানি। পানির তোড়ে ইতোমধ্যেই দৌলত খান ও পরশুরামের মুহুরী নদীর 4টি স্থানে বাঁধ ভেঙে গেছে। প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। বিভিন্ন সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। তলিয়ে গেছে ফুলগাজী বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশ অন্যান্য যত দোকান আছে এই রুটে বেশিরভাগ প্রত্যেকটা দোকানদারে অনেক টাকা, যেটা অবর্ণনীয় ক্ষতি হয়েছে। প্রত্যেক বছর বর্ষা এলে প্রত্যেক বছর দোকানগুলো সব তলায় নিয়ে যায়। এটার কোনো ক্ষতিকারও পাইতেছি না। বাঁধ ভাঙে গেছে। এই বাঁধ ভাঙাতে আমাদের যে বীজ, ধানের বীজ বপন করা হয়েছিল এগুলো নষ্ট হয়ে গেছে। পুকুরের অনেক মাছ নষ্ট হয়ে গেছে। ফুলগাজী পরশুরামের মানুষের চির দুঃখ হচ্ছে মুহুরী বাঁধটা প্রতি বছরে এই ধরনের ঘটনা ঘটে। সত্যিকার ভাবে কোনো জনপ্রতিনিধি এটার উদ্যোগ না নেওয়ার কারণে এটা কাজটা আগায় না। ইনশাল্লাহ আমরা এখন শুরু করছি, সমীক্ষার কাজ শেষ হয়ে গেছে। আশা করি আগামী কয়েক মাসের মধ্যে এটা একটাকে
পাস হবে, পাস হওয়ার পরে কাজ শুরু হয়ে যাবে। এটা প্রায় 900 কোটি টাকার প্রকল্প। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আশ্বাস দিয়েছেন টেকসই বাঁধ নির্মাণের। আমরা 50 কোটি টাকার উপরে প্রকল্প হলে পরে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি, যাতে করে এটা সঠিকভাবে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি। আমার ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গিয়েছে। আমরা সপ্তাহখানেকের ভিতরে আমরা কপি পেয়ে যাব। আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে ডিপিপি প্রণয়ন করতে আগামী 2 মাসের ভিতরে আমরা এটা থেকে উঠানোর চেষ্টা করব। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় এরই মধ্যে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় স্থগিত করা হয়েছে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ভারী বর্ষণে জলাবদ্ধতার কবলে নোয়াখালী শহর। জেলা প্রশাসকের কার্যালয় ও জজ কোর্টের সামনের সড়কসহ শহরের অধিকাংশ এলাকায় পানির নিচে। হঠাৎ করেই বাসাবাড়িতে পানি ওঠায় ভোগান্তিতে পৌরবাসী। বৃষ্টিতে পুরো পানি ভর্তি হয়ে গেছে। আমরা এই কারণে খুবই কষ্টে আছি। ময়লা আবর্জনা ড্রেন নেই, সেই জন্য পানি দিতে। পৌরসভাতে এইভাবে বাস করার আর কি উচিত নেই। এখন পৌরসভার লোক যদি আসে, যদি কাজগুলো দেখি যাইত, তাহলে তো দেশের উপকার হইতে পারে। আমরা প্রচুর পানির ভিতরে ডুবে আছি, চলাফেরা করতে, স্কুল কলেজে যেতে নানাবিধ সমস্যা হচ্ছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমায় প্রবাহিত হওয়ায় হু হু করে ঢুকছে উজানের পানি। তলিয়ে গেছে তাহিরপুর, দোয়ারা বাজার, ছাতক উপজেলার সড়ক, ঘরবাড়ি ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছেন 2 উপজেলার 2 লক্ষাধিক মানুষ। শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাহিরপুর উপজেলা এবং দোয়ারা বাজার উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন 3টি ইউনিয়নের বাসিন্দারা। মাস ব্যবধানে 2বার সুনামগঞ্জ বন্যা আক্রান্ত হওয়ায় বিপাকে এই অঞ্চলের মানুষ। মানুষের অনেক দুর্ভোগ পোহাইতে হইতেছে। এই যে রাস্তাঘাটে পানি উঠতেছে, মানুষের ঘর বাড়িতে পানি উঠতেছে, এই জিনিসটা আসলে একটা স্থায়ী সমাধান দরকার। 2 দিন বাদে আর একবার আমাদের পরীক্ষা জানি কিভাবে রাস্তাঘাট কিভাবে পরীক্ষা যাব। ফলার বাজার যাইতে চাইছিলাম, অর্ধেক রাস্তার থেকে ব্যাক করলাম, পানির কারণে যাইতে পারতেছি না। তাহিরপুর হাঁটু সমান পানি। এখন বর্তমানে আমরা ঘর থেকে বাড়িতে পারি না। বীজ যাওয়া এখন পড়তেছি বাজারে, কিছু সদাই পাতি আনার লাগে, চাউল পাঠানোর লাগে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও ভাসছে সিলেট। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টি বাড়ায় বিভিন্ন পয়েন্টে বিপদসীমায় বইছে সুরমা ও কুশিয়ারা। দ্রুত পানি বাড়তে থাকায় গোয়াইনঘাট ও কানাইঘাটে সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন। চলতি বন্যায় সিলেটের 13 উপজেলায় পানিবন্দী 7 লাখের বেশি বাসিন্দা। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 8,000 মানুষ। উত্তরের জীবনরেখা তিস্তার পানি ফের বিপদসীমা অতিক্রম করেছে। রাজারহাট ও উলিপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভাঙনের কবলে পানি উন্নয়ন বোর্ডের সলিড স্পার। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেললেও কাজ না হওয়ার দাবি ভুক্তভোগীদের। আমার বাড়ি 4বার ভাঙছে, এখন ফের আসে বাড়ি, যেখানে বাড়ি করছি ও বাড়িও এখন ভাঙি যায়। তিস্তা নদীর পানি বাড়লে নদী ভাঙে, কমলে ভাঙে। পানি বাড়ার পর আবার পানি কমছিল, তাতে 5-7টা বাড়ি ভাঙছে। এই বর্ষার সিজনে তারা কাজ করে, বস্তা পানিতে ফেলে, বস্তা কোথায় যায় আমরা জানি না। যেভাবে ফেলাচ্ছে এভাবেই চলে যাচ্ছে, কিন্তু বস্তা কোনো আমরা এই নদীর কোনো ভাঙন বন্ধের জন্য কোনো স্থায়ী কোনো আমরা ভিত্তি পাচ্ছি না। আমরা সবচেয়ে বেশি বেড়েছে শেরপুরের চেল্লাখালী নদীর পানি। বিপদসীমায় বইছে চেল্লাখালী ও ভোগাই নদী। এছাড়া মহারশী নদীর বাঁধ ভেঙে ঝিনাইগাতি উপজেলার 20টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে বৃষ্টিতে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিতে দিন পার করছেন পাহাড়ের পাদদেশের বাসিন্দারা। আর বৃষ্টিতে রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দীঘিনালা সাজেক সড়ক ডুবে গেছে। এতে সাজেকে আটকা পড়েছেন অনেক পর্যটক। সাদাত শাহেদ, এখন। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জে আছেন সহকর্মী রাকিবুল রাফি। এছাড়া ফেনী থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম এবং শেরপুর থেকে সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। শুরুতেই যেতে চাই রাফি, আপনার কাছে জানাবেন যে সিলেটের কোন কোন এলাকা পানি দ্বারা প্লাবিত হয়েছে, কত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং সুরমা কুশিয়ারা নদীর কোন কোন পয়েন্ট পানি বিপদসীমার উপরে বইছে। শাফিন, এইসব বিষয় জানানোর আগে একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন যে দ্বিতীয় দফার বন্যায় যেরকমটা সূর্যের হাসি হেসেছিল সূর্য এবং আকাশ মুক্ত ছিল, আকাশ পরিষ্কার ছিল, বৈরিতা দেখা যায়নি, ঠিক একইভাবে তৃতীয় দফার বন্যার শুরুতেই কিন্তু আকাশের ঠিক
একইভাবে সূর্য হাসছে, তবে সেই সূর্যের হাসিকে একবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ দ্বিতীয় দফার বন্যার পরপরই কিন্তু তৃতীয় দফায় বন্যা আবারও শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ টানা বৃষ্টিপাত এবং উজানের ঢল। সেই উজানের ঢলের চিত্রটা যে আমি একটু দেখাই, যে দূরবর্তী যে একটা এলাকা দেখছেন, এই এলাকার পরেই কিন্তু সীমান্তবর্তী এলাকার পরপরই যে উঁচু পাহাড়ের রাশি এবং সাদা মেঘের ভেলা দেখতে পাচ্ছেন, সেই মেঘালয় এবং চেরাপুঞ্জি থেকেই ঢলের পানিটা সীমান্তবর্তী এলাকায় নামে এবং সীমান্তবর্তী এলাকার যে অঞ্চলগুলো আছে সেই এলাকাগুলো প্লাবিত হয়ে তারপরে এই যে জেলা পরিষদ থেকে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয় এবং একই সাথে সাথে কোম্পানিগঞ্জের 6টা ইউনিয়নে প্লাবিত রয়েছে। আপনারা দ্বিতীয় দফায় বন্যায় দেখেছেন যে একরকম এই যে পাশে ইসলামপুর ইউনিয়ন রয়েছে, চাঁদপুর, পূর্বগাঁও থেকে শুরু করে কাঁঠালবাড়ি, একই সাথে সাথে আপনার রংপুর বস্তি থেকে শুরু করে এখানে যে প্রান্তিক অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের মানুষরা অনেকেই দ্বিতীয় দফার বন্যায় পায়নি এবং একই সাথে সাথে আপনি যদি জানাই যে এই যে প্রান্তিক অঞ্চলের যারা মানুষরা রয়েছেন ত্রাণ বিতরণে, তারাও কিন্তু ত্রাণ বিতরণে অনেক সহায়তা কিন্তু এখন পর্যন্ত পাননি। তবে শেষ একরকম ইউনো যারা রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা একরকম ত্রাণ থেকে শুরু করে নৌকার জন্য একরকম তারা প্রস্তুত আছেন বলা চলে। তো তবুও যে পানির যে সংখ্যা এবং পানির যে বৃদ্ধির যে বিষয়টি, সেটা কিন্তু একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং বন্যা পরিস্থিতি এখনও অবনতির দিকে রয়েছে। শাফিন, এই ছিল আমার কাছে কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। এবারে যেতে চাই একটু ফেনীতে। জালিম, জানাবেন যে ফেনীতে এই যে দুটি নদীর বাঁধ ভেঙে পানি আসলে কতগুলো উপজেলা প্লাবিত করেছে, শহরের ভেতরে পানি প্রবেশ করেছে কিনা, যেই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো সেটির ব্যাপারে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত আসছে কিনা? শাফিন, আপনি দেখতেই পাচ্ছেন আমার মুখের উপর রোদের একটু ঝিলিক, অর্থাৎ সারা একদম সকাল থেকেই যদি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কখনো ভারী বৃষ্টি হচ্ছিল, এখন একটু রোদ উঠেছে। আমরা কথা বলেছি যে আবহাওয়া অফিসের সাথে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টায় 107 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর খুশির যে খবর সেটি হচ্ছে যে মুহুরী এবং কহুয়া নদীর পানি বিপদ সীমার 127 সেন্টিমিটার উপর দিয়ে সকাল থেকে বইছিল, এখন সেটি কমে 122 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আমরা দেখেছি যে ফুলগাজী এবং পরশুরাম দুটি উপজেলার বিস্তীর্ণ এলাকা, অর্থাৎ মুহুরী নদীর 4টি স্থানে ভেঙে 10টির মতো গ্রাম, প্রায় 15,000-এর মতো মানুষ কিন্তু জলমগ্ন হয়েছেন। আমরা দেখেছি যে এই যে ফুলগাজীর যে শহর রয়েছে, ফুলগাজী শহরের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ক্ষতি হয়েছে। আমরা হাশেম রাইস মিল নামে একটি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি। গত রাতের হঠাৎ করে বৃষ্টিতে তাদের কিন্তু 30 লাখ টাকার চাল ক্ষতি হয়েছে। পাশের পাল চাল ভান্ডার নামে আরেকটি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, তাদেরও প্রায় 10 থেকে 15 লাখ টাকার চালের ক্ষতি হয়েছে। সাইফুল ইসলাম নামের এক ব্যবসা প্রতিষ্ঠান, যিনি কম্পিউটার প্রতিষ্ঠান আছে, তার প্রতিষ্ঠানের প্রায় 7 থেকে 8টি পিসি কম্পিউটার যেগুলো নষ্ট হয়েছে বন্যার পানিতে। এই যে বন্যার যে এক রাতের যে বন্যা, আজকে সারাদিন এবং গত রাতে বন্যা সৃষ্টি হয়েছে, এই বন্যায় এই যে দুই উপজেলার প্রায় 1.5 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আর এই এইচএসসি পরীক্ষার যে বিষয়টি, সেটি কিন্তু এখনও জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেনি। এ ছিল ফেনীর উত্তর দিনাজপুর থেকে আমার কাছে ফুলগাজী পরশুরামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে এবার শেরপুরে যেতে চাই। সৌরভ, জানাবেন যে চেল্লামারী নদীর পানি সবচেয়ে বেশি বেড়েছে, আমরা খবর পাচ্ছি। এতে করে শেরপুরের আসলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? শাফিন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝিনাইগাতি উপজেলা শহরে। আমি যদি একটু আপনাকে জানাই যে প্রতি বছরে কিন্তু এই বর্ষা মৌসুমে মেঘালয় রাজ্য থেকে যে পাহাড়ি ঢল আসে এবং এই ঢলে কিন্তু এই ঝিনাইগাতি শহরের পাশে যে মহারশী নদী রয়েছে, সেই নদীর যে শহররক্ষা বাঁধটি রয়েছে সেটি কিন্তু ভেঙে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। গত 3 দিনের টানা বর্ষণে কিন্তু এই মহারশী নদীর যে শহররক্ষা বাঁধটি রয়েছে সেটি কিন্তু ভেঙে, আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু শহরে পানি প্রবেশ করেছে। আর এই পানি প্রবেশ করার পরে কিন্তু আমি দেখেছি যে এই শহর কিন্তু যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে কাঁচা ব্যবসায়ী, ফল ব্যবসায়ী এবং যে মুদি দোকানদার, তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে রয়েছে। আমরা সকাল থেকে সাবিন খেয়াল করেছি যে এখানে যারা স্কুলগামী শিক্ষার্থী রয়েছেন এবং অফিসগামী যারা যে সকল চাকরিজীবী রয়েছে, তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে। এই বিষয়ে আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। উপজেলা প্রশাসন বলেছে যে গত পরশু এই শহর রক্ষা বাঁধ রক্ষা করার জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু প্রায় 1000 জিও ব্যাগ ফালানো হয়েছিল। কিন্তু স্থানীয়রা যে বলছেন যে যে জিও ব্যাগ পানি উন্নয়ন বোর্ড ফেলেছে তা ছিল চাহিদার তুলনায় অনেকটা অপ্রতুল। তো আমরা দেখেছি যে বিশেষ করে এই পানির তোড়ে কিন্তু একদম ঝিনাইগাতি শহর প্রায় হাঁটু সমান পানি ছিল।
আমরা দুপুর 12টা পর্যন্ত খেয়াল করেছি যে এখানে পানির প্রচন্ড বেগে একদম শহর থেকে পানি বেরিয়ে যাচ্ছিল। তো সাবিনা, আরেকটা বিষয় জানা যাকে এই হঠাৎ করে এটাকে ফ্লাশ ফ্লাড বলা হয়। প্রত্যেক বছরই এই পানির সম্মুখীন এই ঝিনাইগাতিবাসী হয়ে থাকে। তো এর ফলে কিন্তু মাছের ঘের ডুবে গিয়েছে, সদ্য বীজতলায় যেসব আমন বোনা হয়েছিল সেটি নষ্ট হয়েছে। তো উপজেলা প্রশাসন বলেছে যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার, প্রায় 20 গ্রামের পরিবার পানিবন্দী রয়েছে, তাদের বিষয়ে এখন পর্যন্ত তারা চেয়ারম্যানদের মাধ্যমে একটা তালিকা তৈরি করছেন। হয়তো তালিকা তৈরি করার পরে তাদেরকে শুকনো খাবার এবং বিশেষ করে শুকনো খাবার এবং অন্যান্য সুযোগ দেওয়া হবে। তো সাবিন, এই ছিল সর্বশেষ আমার কাছে ঝিনাইগাতি থেকে। মিতু, আমরা সারা দেশের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। সহকর্মী জাহিদুল খান সৌরভ যুক্ত হয়েছিলেন শেরপুর থেকে, এর আগে সোলাইমান ডালিম ফেলি থেকে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন রাকিবুল রাফি সিলেট থেকে যে বৃষ্টিপাতের প্রভাবে দেশের যে উত্তর পূর্বাঞ্চলের যে নিম্ন স্থলগুলো রয়েছে সেখানে আসলে পানি বাড়ছে এবং সেখান থেকে আসলে দেশের মধ্যভাগে নদ নদীগুলোতে পানি বাড়ছে। শাফিন, আমরা ঢাকার বাইরের খবর জানছিলাম। এই পর্যায়ে কিন্তু আমি একটু ঢাকার খবর জানাতে চাচ্ছি যে রাজধানীতেও কিন্তু টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী এবং ভাড়া বাড়ার অভিযোগ পেয়েছি আমরা। এছাড়াও কিন্তু যারা এইচএসসি পরীক্ষার্থী এবং অফিসগামী ছিল তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া অফিস বলছে যে জুলাইয়ের প্রথম সপ্তাহ জুড়েই থাকবে এমন ভারী বৃষ্টিপাত। সহকর্মী রকিবুল রাহাতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছাতা মাথায় কাকরাইল মোড়ে বাসের অপেক্ষায় যাত্রীরা, তবে কাঙ্ক্ষিত গণপরিবহনের দেখা মিলছে কমই। কখনো মুষলধারে, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পরীক্ষার্থীরা, আর যাদের কর্মস্থলে যেতে হচ্ছে তারাও নাকাল আষাঢ়ে বৃষ্টিতে। খুব ভোগান্তি, খুব কষ্ট হলো, ওরা খুবই কষ্ট পেয়েছে। জলাবদ্ধতা শুধু আমাদেরকে ভোগান্তি দিচ্ছে না, এবং প্রত্যেকটা সেক্টরে কিন্তু সেটা সমস্যা হচ্ছে। গণপরিবহন না পেয়ে রিক্সা, সিএনজি সহ অন্যান্য বাহনের চাহিদা চড়া, তাই বাধ্য হয়ে যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। আর যানজট তো আছেই। তো যানবাহন নাই, তারপরে ভাড়া বেশি, অন্যান্য যানবাহনে ভাড়া বাড়াইছে, ভাড়া বেশি এবং জ্যামেও পড়তে হচ্ছে আর কি। বৃষ্টির মধ্যে দাঁড়ায় রয়েছি, বাস আসতেছে না, আসলেও খুব লেট, আর রাস্তাঘাটেও অনেক জ্যাম। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় জুলাইয়ের 5 থেকে 6 তারিখ পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারপর দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ঝরতে পারে। উত্তর পশ্চিম যে বঙ্গোপসাগর, ওখানে একটা লঘুচাপের সৃষ্টি হয়েছিল, যাকে আমরা মৌসুমী লঘুচাপ বলে থাকি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এবং ভারতের যে পশ্চিমবঙ্গ আছে সে উপকূল অতিক্রম করে মৌসুমী বায়ুর অক্ষের সাথে সে মিশে গিয়েছে, ফলে মৌসুমী বায়ু শক্তিশালী হয়েছে। বাংলাদেশ থেকে একেবারে বৃষ্টি শেষ হয়ে যাবে না, শুষ্ক হবে না, তবে এর পরবর্তীতেও বৃষ্টির ধারা থাকবে, তবে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে সীমান্তের ওপারে ভারতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে সিলেট, সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এখন দুপুর নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণ পরে ফিরে আসছি, আবারও সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। পুরান ঢাকার পোস্তায় লবণ দেওয়া চামড়ার প্রায় 90% বিক্রি ইতোমধ্যেই শেষ। কোনো কোনো ক্ষেত্রে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া বিক্রি করেছেন ব্যবসায়ীরা। বিক্রি হওয়া এসব চামড়ার ডেলিভারি হয়েছে 50%-এর বেশি। বাকি চামড়ার বিক্রি ও ডেলিভারি আগামী 1 মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীদের সংগঠন। তবে পশুর চামড়ায় এক ধরনের ক্ষতের মতো দাগ থাকায় অনেক ব্যবসায়ী 10%-এর বেশি চামড়া নষ্ট হয়েছে। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। কোরবানির 7 দিন পর থেকে পুরান ঢাকার পোস্তায় লবণ দেয়া চামড়ার বেচা বিক্রি শুরু হয়। ইতোমধ্যে লবণ দেয়া চামড়ার প্রায় 90% বিক্রিও শেষ। আর বিক্রি হওয়া এসব চামড়ার ডেলিভারি হয়েছে 50%-এরও বেশি। হাজারীবাগ থেকে চামড়া শিল্প সাভারে স্থানান্তরিত হওয়ায় লালবাগে এখন আর চামড়া বেচা কেনার চিরচেনা ভিড় নেই। তবে স্বল্প পরিসরে যে বেচাকেনা চলছে সেখানে ভালো দাম পাচ্ছেন বলে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। তবে পশুর চামড়ায় এক ধরনের ক্ষতের মতো দাগ থাকায় অনেক ব্যবসায়ীর 10 থেকে 20% মতো চামড়া নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কেউ কেউ।
সরকার তো 50-60 বর্গফুট ঢাকার ভিতরে যে ই করছে এটা আমরা কিনতে পারতেছি। মোটামুটি অনেকগুলি বিক্রি হয়েছে, খুব তেমন একটা নাই মার্কেটে। এটা মনে করেন যে রোজ প্রত্যেক দিন এটা ডেলিভারি চলে গেছে, এই 10-15 বা 20 দিনের ভিতরে এটি চলে যাবে। দানা দানা ফক্সের মতো হয়ে যাবে, সেই চামড়াটা কোনো কাজ হবে না, এই আমরা ক্ষতির মধ্যে আছি। এবার 1 লাখ পিস কাঁচা চামড়া কেনার লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। ইতোমধ্যে সেই লক্ষ্য পূরণ হয়েছে। এছাড়া লবণ দেয়া বাকি 10% চামড়ার বিক্রি ও ডেলিভারি আগামী 1 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে চামড়া ব্যবসায়ীদের সংগঠনটি। আমাদের যে ব্যবসায়ী, আমাদের ফরিয়া ভাইরা আছেন, কাঁচা ব্যাপারী আছেন, আড়তদাররা আছেন, এরা সবাই যা যা টার্গেট ছিল, লবণজাত কারিগর, এরা সম্পূর্ণভাবে সবাই তার টার্গেট অনুযায়ী তারা লবণজাত করেছে এবং কোরবানির 5ম দিন থেকে তারা বিক্রি শুরু করেছে এবং 90% চামড়া অলরেডি বিক্রি হয়ে গেছে, 50% চামড়া অলরেডি ডেলিভারি চলে গেছে। এবার ঢাকায় লবণ দেয়া গরুর চামড়ার সরকার নির্ধারিত দাম ছিল প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয় 50 থেকে 55 টাকা। এছাড়া ঢাকায় খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট নির্ধারণ করা হয় 20 থেকে 25 টাকা। কোরবানির 1 সপ্তাহ পর থেকে লালবাগের পোস্তা থেকে চামড়া কেনা শুরু করে ট্যানারি মালিকরা এবং ইতোমধ্যে লালবাগের 90% চামড়া বিক্রি হয়ে গেছে। এবার পোস্তায় 1 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যেটি ইতোমধ্যে পূরণ হয়েছে। ফলে চামড়া খাত সংশ্লিষ্টরা মনে করছেন দেশে দিন দিন চামড়ার সুদিন ফিরে আসছে। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। এবারে জানাবো দেশের বাইরের খবর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ক্যাটাগরি 5 হ্যারিকেন বেরিল। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেনাডা সহ অনেক দ্বীপরাষ্ট্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক ঘরবাড়ি। ঘূর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে জামাইকার দিকে। মেক্সিকোতে আঘাত হানবে চলতি সপ্তাহের মধ্যেই। জলবায়ু পরিবর্তনের কারণে আটলান্টিক হারিকেন মৌসুমের শুরুতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। সময়ের আগেই এবার আটলান্টিকে হারিকেন মৌসুম শুরু হয়েছে। ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রগুলোর উপকূলের অপ্রস্তুত বাসিন্দারা মোকাবিলা করছে ক্যাটাগরি 5 হারিকেন বেরিল। সোমবার সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, বার্বাডোস, উইন্ডওয়ার্ড দ্বীপ, গ্রেনাডাইন্স, টোবাগো আর গ্রেনাডায় আঘাত এনেছে এই ঘূর্ণিঝড়। দক্ষিণ পূর্বাঞ্চলীয় ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়ার কারণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন উপকূলীয় অনেক মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেনাডার ক্যারিয়াকাও দ্বীপ। সরাসরি আঘাত হানার সময় হারিকেনের বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 240 কিলোমিটার। ঘূর্ণিঝড়টি এখন অগ্রসর হচ্ছে জ্যামাইকার দিকে। জ্যামাইকায় হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলে চলতি সপ্তাহের শেষে আঘাত হানবে এই ঘূর্ণিঝড়। মেক্সিকোতে হারিকেন বেরিলের জন্য সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার মেক্সিকোর পূর্বাঞ্চলে আঘাত হানবে এই হারিকেন। ভারী বৃষ্টিপাত আর ঝড়ো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত ঘন্টায় 20 কিলোমিটার বেগে গালফ অফ মেক্সিকোর দিকে অগ্রসর হচ্ছে বেরিল। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে 2024 সালে আটলান্টিকে হারিকেন মৌসুম শুরু হয়েছে অনেক আগেই। খুব দ্রুতই শক্তিশালী হয়ে উঠছে হারিকেন। জুন থেকে নভেম্বরে আটলান্টিকের হারিকেন মৌসুমে এত শক্তিশালী ঘূর্ণিঝড় বিরল বলে জানান পরিবেশ বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়নের কারণে উত্তর আটলান্টিকের তাপমাত্রা এখন সর্বোচ্চ, যে কারণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে বেশি, হারিকেনও শক্তিশালী হচ্ছে। পূর্বাভাস বলছে চলতি মৌসুমে 17 থেকে 25টি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে 13টি হারিকেন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর।
বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা। এ বিষয়ে আরও জানাতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী তাসওয়ান নাফি। নাফি, জানাবেন যে আজকের এই বৈঠকের মূল বিষয়বস্তু কি এবং এখান থেকে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে কিনা যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী পথ চলা নির্ধারণ করবে? অবশ্যই এখানে বেশ কয়েকটি সিদ্ধান্ত আসবে, তবে শাফিন মূল যে দুই এজেন্ডা নিয়ে আজকের বোর্ড মিটিংটা আয়োজন করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সে যে ব্যাটিং অর্ডার বা কোচ, টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন এই বিষয়গুলো যে সমস্যাগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আরেকটা বিষয় বলে রাখি, কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের যে সময়সীমা বা চুক্তি সেটার পর বা চুক্তির আগে হাথুরু সিংয়ের সাথে সেটা ছিন্ন করবে কিনা বিসিবি সেই বিষয় নিয়েও একটি সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভায়। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম সহ বেশ কয়েকজন পরিচালক ক্রিকেট বোর্ডে ঢুকেছে এবং তারা বোর্ড মিটিংটা শুরু হওয়ার কথা রয়েছে 3টার দিকে এবং 3টার সময় বোর্ড মিটিং হওয়ার পর আরেকটি যেটা মূল এজেন্ডা আজকের বিষয়বস্তুতে রয়েছে শেখ হাসিনা স্টেডিয়াম। শেখ হাসিনা স্টেডিয়াম আমরা জানি 2019 সাল থেকে যে স্টেডিয়ামটির কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল এবং সেই স্টেডিয়ামের কার্যক্রমটি এখনও পর্যন্ত শুরু হয়নি। সেটার বাজেট ছিল প্রাথমিকভাবে 900 কোটি টাকা, সেটা গিয়ে এখন থেকেছে 1,500 কোটিতে এবং 76 কোটিতে সেখানে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে এবং এই মাসে অর্থাৎ জুলাইতে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বিসিবির। সেই বিষয়গুলো কতটুকু বাস্তবায়ন করা হবে, সেই সিদ্ধান্ত কতটুকু নেওয়া হবে সেভাবে একদম চূড়ান্তভাবে আজকে এই বোর্ড মিটিংয়ে নেওয়ার কথা রয়েছে। মূলত এই শেখ হাসিনা স্টেডিয়ামের পরবর্তী কী পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড সেই বিষয়টা আজকে এখান থেকে জানানো হবে। আরেকটা বিষয় বলে রাখি, শেখ হাসিনা স্টেডিয়াম 38 একর অর্থাৎ 3,735 জায়গার মধ্যে যে স্টেডিয়ামটি করা হবে 50,000 ধারণ ক্ষমতা, সেটার 2026 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে সেখানে আন্তর্জাতিক ম্যাচ গড়ানোর সবচেয়ে বড় স্টেডিয়াম, অনেক বড় একটি প্রজেক্ট। সেটা নিয়ে অনেক বছর যাবত যে কাজটা এখনো শুরু করা হয়নি পূর্বাঞ্চলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, সেই কাজটা কবে নাগাদ শুরু করা হবে সেই বিষয়টা অবশ্যই আজকে বোর্ড মিটিংয়ের পরে জানানো হবে। আর বিশ্বকাপে বাংলাদেশের যে পারফরমেন্স, যদিও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালকরা যেটা বলছে প্রাথমিকভাবে যে টার্গেটটা ছিল সুপার 8-এ খেলার, সেই সুপার 8টা কিন্তু বাংলাদেশ খেলেছে, তবে পরবর্তী সময়ে সেমিফাইনালে ওঠার জন্য একটি সমীকরণ ছিল, সেটাতে আসলে ব্যর্থতা, সেটাতে কী পরিকল্পনা ছিল আফগানিস্তানের বিপক্ষে এবং কোচের কী পরিকল্পনা ছিল, কোচ পরিবর্তন হবে কিনা, পরবর্তী সময় বাংলাদেশের কোচিং প্যানেলে কোনো নতুন কেউ আসবে কিনা সেই বিষয়গুলো আজকের এই বোর্ড সভাতে উঠে আসতে পারে। দুপুর 3টায় শুরু হবে এই বোর্ড সভা এবং দুপুর 3টার পর সেই বোর্ড সভা কিছুক্ষণ চলমান থাকার পর এখানে সাংবাদিক যারা আছেন, গণমাধ্যমের কর্মীরা যারা আছেন তাদের এখানে ব্রিফিংয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তগুলো বোর্ড সভাপতি জানিয়ে দেবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মূল এজেন্ডার বাইরেও আজকে বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে নতুনভাবে, সেই বিষয়গুলো আপনাকে পরবর্তী সংবাদে আমরা জানিয়ে দিতে পারবো। তো শাফিন, এই ছিল আমার কাছে ক্রিকেট বোর্ডের সভার সবশেষ খবর। নাফি, আপনাকে ধন্যবাদ। সহকর্মী তাসওয়ান নাফি যুক্ত হয়েছিলেন মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। মিটিংয়ে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা, সেখানে কোচ হাথুরু সিংহের চুক্তি নবায়ন সহ আরও বেশ কিছু বিষয়ে আজকে সিদ্ধান্ত আসতে পারে। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।